হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ছোটদের পদার্থবিদ্যা 8.3 ক্লাসে ঘর্ষণ বল পড়ব। এর আগে আমি লম্ব প্রতিক্রিয়া এবং ওজন বল পড়াইছি 8.2-তে। যারা ওই ক্লাসটা দেখো না তারা ওইটা দেখে আসো, না লম্ব প্রতিক্রিয়া ক্লাসটা লাগবে এখানে। মানে ঘর্ষণ বলের সাথে লম্ব প্রতিক্রিয়া বলের বিরাট রিলেশন। তো ঘর্ষণ বল কি শুনো, ঘর্ষণ বলের একটা যদি কেউ বানাই সংজ্ঞা লিখবে, ফিজিক্সের সাহিত্য, ফিজিক্স একটা আলাদা সাহিত্য, তোমাকে বানাই লিখতে হবে। বেশিরভাগ সংজ্ঞা টঙ্জ্ঞা যেগুলো আছে ক্লাস পরীক্ষায় যে সংজ্ঞা বা ব্যাখ্যা পড়ে সেগুলো তোমাকে বানাই লিখতে হবে, ভাষা বলতে চাই। ফিজিক্স শিখের পরেও ভাষা মানে বানাই লিখতে হবে এটা। তো যখন দুটা তল, একটা তলের উপর আরেকটা তল কোনো মানে গতিশীল হওয়ার চেষ্টা করে, একটা তল আর একটা তল গতিশীল হওয়ার চেষ্টা করছে, তখন একটা তল অপর একটা তলের উপর মানে ওর আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করে, একটা তল অপর তলের উপর বাধা সৃষ্টি করে, সেটা কি আমরা কি বলবো? ঘর্ষণ বল। ধরো এইটা একটা তল আছে, আরেকটা তল আছে, এইটা দুটা তল। এই তলটাকে তুমি এদিকে নিয়ে গেছো, এই তলটাকে নিয়ে গেছো এইদিকে, তখন এই তলটা ইয়াকে বাধা দিচ্ছে, আবার এই তলটাও ইয়াকে বাধা দিচ্ছে। ধরো এটাকে আমি এদিকে টানার চেষ্টা করছি, এটা একটা ব্লক বটে, এটা এই ব্লকটার উপরে চাপা আছে, এটা এদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তাহলে এর গতির মুভমেন্ট এইদিকে, ধরো V1, এর গতিটা V2 এইদিকে। তাহলে একটা আরেকটার গতিকে মানে যাইতে দিচ্ছে না, মানে যখনই ইয়াদের মধ্যে টাচে আছে এরা স্পর্শ বল, এইটা কিন্তু স্পর্শ বল, একটা বল আরেকটা বস্তুর সঙ্গে টাচ করে থাকছে, তখন এই বস্তুটা ইয়াকে বাধা দিচ্ছে এইদিকে যেতে। ঘর্ষণ এইখানটা তো ঘর্ষণ হয়েছে, এইখানটায় ইয়াদের মধ্যে ঘষাঘষি লাগিয়েছে, যেটা ঘষাঘষি সেটাই ভালো কথাই ঘর্ষণ। তাহলে এও ইয়াকে ঘর্ষণ বল দিচ্ছে। ঘর্ষণ বল তুমি যেদিকে বল প্রয়োগ করবে, ধরো এইটাকে আমি এই ব্লকটাকে এইদিকে টানার চেষ্টা করছি, এর উপরে থাক, এও কিন্তু এর উপর বাধা সৃষ্টি করছে। বা মাটি, ধরো এটা মাটি, ধরো এটা মাটিও একটা বস্তু, তো মাটি ইয়াকে বাধা দিচ্ছে, তখন মাটির সঙ্গে এই বস্তুটার যে তলটা, তার সেই তলটাতে একটা ঘর্ষণ বল সৃষ্টি হচ্ছে। এইদিকে বল প্রয়োগ করো যদি, তার এইদিকে তাহলে ঘর্ষণ বল, এইদিকে ফ্রিকশন ফোর্স। ছোটো হাতের এফ লিখবো আমরা, ছোটো হাতের FR লিখতে পারো তুমি ফ্রিকশন ফোর্সকে ছোটো হাতের। আর আমরা এফ তো জানি, বড় হাতের এফ মানে বল, এমনি বল, সাদা বল যেটা আমি প্রয়োগ করছি হাতে। তাহলে বস্তু এবং মাটি তার তলটাতে একটা ঘর্ষণ বল পাল্টা ওইদিকে প্রয়োগ হচ্ছে, যেদিকে বল প্রয়োগ করবে তার উল্টা দিকে ঘর্ষণ বল প্রয়োগ হবে। তাহলে বানাই লিখবে সংজ্ঞাটা, ঘর্ষণ বল যদি কাকে বলে কি বলবো? পরস্পর গতিশীল বা স্থিরও থাকতে পারে দুটা তল, একটা তল আর যদি আপেক্ষিক গতির সৃষ্টি হয় এদের মধ্যে, হঠাৎ ধরো দুটা তলেই চুপচাপ আছে, ইও চুপচাপ আছে, ইও চুপচাপ আছে, দুটাই নড়ে নাই, টাচ করা আছে শুধু, তখন কি ঘর্ষণ বল অনুভূত হোক না? তাহলে তো আপেক্ষিক গতি একই আছে, আপেক্ষিক গতিটার পরিবর্তন হবে দুটা তলের। একটা বস্তুর সঙ্গে আরেকটা বস্তুর যে তল যদি টাচ করে রাখা হয়, এর যদি এইটাকে যদি মুভ করার চেষ্টা করা হয়, এটা যদি মুভ নাই ধরো, বা দুটাকেই মুভ করেছো কিন্তু এইটাকে তুমি বল প্রয়োগ করেছো বড় হাতের F1, এইটাকে ছোটো হাতে মানে ছোট বল, এটাকে 20 ডাইন বল প্রয়োগ করলে, এটাকে 2 ডাইন করলে, তখনও বাধা সৃষ্টি হবে, সেটাও ঘর্ষণ বল। একটা তল আরেকটা তল পরস্পরের আপেক্ষিক গতির বিরুদ্ধে যে বাধা সৃষ্টি করে যে বল দ্বারা, সেই বলটাকে কি বল বলবো? ঘর্ষণ বল। এটা একটা নতুন বল। এর আগে আমি দুটো বল পড়েছি, ওজন বল আর লম্ব প্রতিক্রিয়া বল। ওজন বলের বিপরীত দিকে লম্ব প্রতিক্রিয়া বল সৃষ্টি হয়, মানে কি দিক আলাদা। আজকে আমরা 3 নম্বর বল পড়ব, যেটার নাম ঘর্ষণ বল। এটা ক্লাস 8-এর সিলেবাস আছে এবং 11-এ আছে, দুটো ক্লাসই কভার করবো আমি তো বলেছি ফিজিক্স 10% বুঝার, 90% ফিজিক্স অঙ্ক করতে হবে। ঘর্ষণ বলেরও আমি প্রচুর অঙ্ক দেবো ইউটিউবে। আজকের ক্লাসটা একটা দিচ্ছি, নেক্সট ক্লাসে আমি প্রচুর অঙ্ক করাবো ঘর্ষণ বল সম্বন্ধে। আজকে কনসেপশন দিচ্ছি, আজকেও কিছু অঙ্ক করাবো ক্লাস করতে করতে। সবাই অ্যাটেনশন নিয়ে শুনো, ঘর্ষণের সংজ্ঞাটা লিখে নাও খাতায়, যেটা আমি বললাম সেটা তুমি বানাই লেখো, আমি সংজ্ঞা বোর্ডে লিখবো না। পরস্পর একই দুটা তল, একটা তল যদি পরস্পর স্পর্শ আছে, এমন দুটা তল স্পর্শ আছে, এমন নয় যে এই তলটা উপরে আছে এই তলটা নিচে, এই তলটাকে মুভ করালে এই তলটা কি কোনো এফেকশন হবে না, এটার সঙ্গে টাচেই নেই, টাচ থাকতে হবে। তখন একটা তল, এই যে আমার এই হাতটার উপর গতিশীল আছে, ধরো এই হাতটা, তখন এই হাতটার আর এই হাতটার স্পর্শতে তল দুটা, সেই তল দুটা একটি অপরটির আপেক্ষিক গতি, এই কথাটা খুব ইম্পর্টেন্ট, আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করে। আপেক্ষিক গতি লিখবে না, আপেক্ষিক গতিবেগের বাধা সৃষ্টি করে, আপেক্ষিক বেগের বাধা সৃষ্টি করে যে বল দ্বারা, সেই বলটা আপেক্ষিক মানে ইয়ার অপেক্ষায় বেশি এগিয়েছে। দুটাই যদি 20 ডাইন বলে এদিকে যাচ্ছে, তো দুটাই তো একসাথে যাবে, তাহলে তখন তো আর ঘর্ষণ বল হবে না, একই দিকে যাইছে। ধরো এইটাকেও তুমি 20 ডাইন বল প্রয়োগ করেছো, এইটাকেও 20 ডাইন বল, সেম মাটির সঙ্গে কোনো টাচ নাই, দুটাকেই 20 ডাইন, তখন দুটো একসাথে যাবে, তখন কি এখানে ঘর্ষণ বল সৃষ্টি হবে? নাই হবে। যদি ইয়ার গতি আর ইয়ার গতি পার্থক্য সৃষ্টি হয়, তখনই আপেক্ষিক গতিবেগ সৃষ্টি হবে। একটা অপরটার আপেক্ষিক গতিবেগের উপর বাধা সৃষ্টি করবে যে বল দ্বারা, সেই বলটাকে আমি কী বলবো? ঘর্ষণ বল। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ঘর্ষণ বল কাকে বলে? এটা খাতায় নিজের ভাষায় লিখতে হবে, সংজ্ঞা কোনো বই নেই। এবার ঘর্ষণ বলের কয়েকটা
ঘর্ষণের কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে, বা তুমি ঘর্ষণের সূত্রাবলী লিখতে পারো, ঘর্ষণের সূত্রাবলী লিখতে পারো, বা ঘর্ষণ বল কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে সেইটা। সূত্রাবলীটা খুব ইম্পর্টেন্ট, ঘর্ষণের সূত্রাবলীটাই ঘর্ষণের বৈশিষ্ট্য তুমি বুঝে যাবে। আমি এক একটা জিনিস নিয়ে এইটা বুঝাবো। 1 নম্বর, ঘর্ষণের সূত্র লেখো, ঘর্ষণের সূত্র 3টা সূত্র লিখবো, 1 2 3। 1 নম্বর হচ্ছে ঘর্ষণ বল তল দুটির আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। দুটা তলের মধ্যে যদি ঘর্ষণ হয়, আবার বলছি দুটা তলে যদি ঘর্ষণ হচ্ছে, এখন আমি যা পড়ব দুটা তল ধরবে, কেউ বলবো স্যার 3টা তল থাকতে পারে, 4টা তল থাকতে পারে, একসাথে থাকতে পারে, কিন্তু সেটা বিভিন্ন কেসে বিভিন্ন ধরনের তল থাকতে পারে। আমাদের ক্লাসটা ছোটদের পদার্থবিদ্যা, এখানে ঘর্ষণের প্রাথমিক ধারণা, এইটাও ঘর্ষণের অন্তিম ধারণা হতে পারে। তুমি ইচ্ছা করলে 11 বইয়ের সব অঙ্কলেই আমি করাবো প্রায়। কিছু কিছু অ্যাঙ্গেলের অঙ্ক আছে, ত্রিকোণমিতি লাগে, যেটা আনত তল ফানত তল, সেটা করানো সম্ভব হলে সেটা ক্লাস 11 উঠে তুমি নিজেই পড়ে নিতে পারবে, টিচার লাগবে নাই। ঠিক আছে, তাড়াতাড়ি পড়ে কোয়েশ্চেন ব্যাংক প্র্যাকটিস করবে। মেন কথা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকের কোয়েশ্চেনগুলো যদি সব পারি যাও, যেই কোয়েশ্চেনগুলো তুমি সব পারবে, নিটের কোয়েশ্চেনগুলো পারবে যদি তুমি কোয়েশ্চেন ব্যাংকটা সব পারো। কোয়েশ্চেন ব্যাংক যেই নিটের একই কোয়েশ্চেন থাকে, প্রথমে তোমার মাথায় ভূত চাপানো হয় প্রথমেই তোমাকে যে 3টা জিনিস পৃথিবীতে আলাদা, 3টা জিনিস সম্পূর্ণ আলাদা, আরে 3টা একই জিনিস। যে ভালো 11-এর কোয়েশ্চেন ব্যাংক করতে পারে সেই ভালো নিট পাবে, সেই ভালো যেই পাবে। পরে আমি ওটা মোটিভেশন ভিডিও দিব, বহুত কিছু ব্যাপার আছে। তো দুটা তল, একটা তল অপর তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে যদি বাধা সৃষ্টি করে তখন ঘর্ষণ বল সৃষ্টি হয়। ঘর্ষণ বল সবসময় দুটা তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে। ঘর্ষণ বল কি করে? দুটি তলের যারা স্পর্শ করে আছে সেই তলের আপেক্ষিক গতির কি করে? আপেক্ষিক গতির মধ্যে বাধা সৃষ্টি করে। যদি তুমি বলো ঘর্ষণ বলের বৈশিষ্ট্য, তাও চলবে। এইটা ঘর্ষণের সূত্র বলতে পারো, তুমি বৈশিষ্ট্য বলতে পারো, ঘর্ষণের সূত্রাবলী লিখতে পারো, ঘর্ষণ বলের সূত্রাবলী বা ঘর্ষণ বলের বৈশিষ্ট্য। ঠিক আছে, ঘর্ষণ বল দুটা তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে কি সৃষ্টি করে? বাধা সৃষ্টি করে। এটি সংজ্ঞাটা। এখান থেকে তুমি যে বল দিয়ে শুরু করবে, যে বল দুটি তলের, ঘর্ষণ লিখো না তখন, ঘর্ষণ তো কাকে বলে লিখছো? যে বল দুটি তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, হ্যাঁ, তল দুটা কেমন অবস্থায় থাকবে? টাচ করে থাকতে হবে। এটা এখানে তল থাকলে এখানে তল, তাহলে কি আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করবে? টাচ করা আছে এমন দুটা তল যদি তাদের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে, যে কারণেই হোক, আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করবে কখন? যখন দুটা তলকে আলাদা আলাদা বল প্রয়োগ করবে। তুমি দুটা তলকে যদি একই বল প্রয়োগ করো তখন তো আপেক্ষিক গতি দুটারই কি হবে? তখন তো স্থির অবস্থায় থাকাও যা, ধরো একটা স্থির অবস্থায় ছিল, তখন কোনো ঘর্ষণ বল প্রয়োগ হয় নাই। তুমি বল প্রয়োগ করছো দুটাকে এদিকে গিয়েছে, তখন তো নড়িছে নাই এর মধ্যে, তখনও ঘর্ষণ বল প্রয়োগ হবে না দুটা তলের মধ্যে। কখন প্রয়োগ হবে? যদি তুমি এইটাকে উল্টা দিকে দাও, এটাকে 20 ডাইন এই দিকে দিলে, এটাকে 20 ডাইন ওই দিকে দিলে, একই বল প্রয়োগ করলে কিন্তু দিক আলাদা, তখনও ঘর্ষণ বল হবে। বা তুমি এইটাকে দিলে 15 ডাইন বল, আর এটাকে দিলে 5 ডাইন বল, তখনও ঘর্ষণ বল বাধা সৃষ্টি করবে। এই তলটাকে যাইতে দিবে না। বলে বহুত দিন আমরা একসাথে আছি, একসাথে থাকলে ভাই যাইস না রে ভাই, যাইস না রে ভাই, তখন এইদিকে একটা ঘর্ষণ বল হয়েছে। ওই যাইস না রে ভাইটি ঘর্ষণ। তুমি একটা মাটিতে একটা বস্তু আছে, ইটা নামা আছে ধরো মাটিতে, তুমি এটাকে এদিকে ঠেলার চেষ্টা করছো, মাটি বলছে না রে ভাই বহুত দিন ধরে তোর সঙ্গে আমার রিলেশন, আমার উপরে ছিলিস তুই, যাইস না রে ভাই। এই যাইস না রে ভাই যে বলটা, সেইটাই ঘর্ষণ বল। তুমি এটাকে প্রথমে একটা বাচ্চা ছিল, এক বছরের একটা শিশু, একটা এটাকে নড়াইতে নাও পড়তে পারে, ওর হাতে অত জোর নেই। তুমি টানলে এটাকে, এটা মাটির কি চাইছে? মাটি চাইছে যে ওদের সঙ্গে টাচ করে আছে, মানে তুমি এইদিকে বল প্রয়োগ করছো, এটাকে এইদিকে সরাবার চেষ্টা, ঘর্ষণ বল এইদিকে প্রয়োগ করছো। মাটি আর এটার যে টাচ, সেই তলটা আপেক্ষিক গতির মধ্যে, ইয়ার যে আপেক্ষিক গতি, এখন তো ইয়াদের মধ্যে আপেক্ষিক গতি ছিল কি? ধরো একটা মাটিতে, কোনো মাঠে এটা 10 বছর পড়েছিল, তুমি হঠাৎ এটাটাকে টাইনছো, উঠাইছো নাই, মাটিতে ঘোষণায় টাইনছো, বুঝতে পারছো? তো তখন তুমি তো বল প্রয়োগ করছো, প্রথমেই একটা বল প্রয়োগ করছি, দেখো অনেক দিন ধরে লেগে আছে, যাচ্ছেই না, কোনো মতেই যাচ্ছে না। তার মানে তুমি বল প্রয়োগ করেছো, অত যাচ্ছে না কেন? তার মানে ঘর্ষণ বলটা বেশি হয়ে তোমার থেকে। কিন্তু যেই মুভ করে গেল তখন তুমি জিতে গেলে, তোমার বলটা জিতে গেল, ঘর্ষণ বল হারিয়ে গেল। ঘর্ষণ বল সবসময়, এবার তুমি এটাকে এইদিকে মুভ করছো, ঘর্ষণ কত বদমাশ। দেখো ঘর্ষণ বলটা প্রথমবার এইদিকে প্রয়োগ হয়েছিল, এবার তুমি বলছি এটাকে আমি এইদিকে টাইপ, তখন ঘর্ষণ বল এমন বিমান বল, ঘর্ষণ বল এইদিকে লাগবে, উল্টা দিকে লাগবে। ঘর্ষণ বল সবসময় উল্টা দিকে লাগবে প্রযুক্ত বলের, বুঝতে পেরেছো? হ্যাঁ, এখন ইয়াদের মধ্যে দেখো স্থির অবস্থায় ইয়াদের মধ্যে আপেক্ষিক গতিবেগ ছিল কি নাই ছিল স্যার? দুটা তলের কোন আপেক্ষিক গতিবেগ বুঝতে পারছো? মানে কম বেশি গতিবেগ হইতে হবে। প্রথমে দুটাই 0 ছিল, মাটিও নড়ে নাই, এটাও নড়ে নাই। তুমি বলো স্যার পৃথিবীটা ঘুরছে, তো এটাও পৃথিবীর উপর তো ঘুরছিল, ওইটা বাদ দাও, ওইটাকে আমরা ধরি না। পৃথিবী ধরাটাকে আমরা স্থির ভাবি, আমাদের ফিজিক্স, আমাদের যে ফ্রেম, সেই ফ্রেমটাতে পৃথিবী স্থির।
আমি যেটা দেখছি আপেক্ষিক দেখছি সব, সেটা মহাবিশ্ব গোটাই মুভ করছে। ওইটা পড়লে তুমি ফিজিক্স বুঝতে পারবে না। তুমি শুধু বুঝো যে এটাটাও স্থির, মাটিটাও স্থির ছিল। যেই তুমি বল প্রয়োগ করেছো, এটা আবার এটাকে টানিবার চেষ্টা করেছো, এইটা আর মাটির কে ঘর্ষণ বল প্রয়োগ করছে? মাটিটা না এটাটা, দুটাই। ওদের তলের সিস্টেমটা, এই সিস্টেমটা ঘর্ষণ বল প্রয়োগ করছে। দুটা তলের মধ্যে যে সিস্টেম ছিল, কথার বুঝতেছো, এটা মাটি মিলে একটা সিস্টেম, সেই সিস্টেমটা ঘর্ষণ বল কোন দিকে বল করবে? তুমি যেদিকে বল প্রয়োগ করবে তার উল্টা দিকে প্রয়োগ করবে। তাহলে 2 নম্বর সূত্রটা লেখো যে ঘর্ষণ বল, ঘর্ষণের সীমাস্থ মান লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। ওইটা 3 নম্বরে লিখব। ঘর্ষণ বল সবসময় স্পর্শ তলের উপর, ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে। এটা লেখো 2 নম্বর বৈশিষ্ট্য। ঘর্ষণ বল কি বলে? প্রযুক্ত বলের কোন দিকে কাজ করবে? বিপরীত দিকে কাজ করে। 3 নম্বর লেখো ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া সমানুপাতিক। এইটা খুব ইম্পর্টেন্ট, এইটা নিয়ে আমি পড়ব। লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, সমানুপাতিক লেখা বুঝেছে ক্যামেরাম্যান? কি বটে আমি পরে ডিটেলস আসছি একটু পরে। 4 নম্বর লেখো ঘর্ষণ বল ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তলটার প্রকৃতির উপর নির্ভর করে। তলটা কত বড় বা ছোট তার উপর নির্ভর করে না, তলটার কিসের উপর নির্ভর করে? প্রকৃতি। তলটা কেমন, স্মুথ, তলটা দড়খচ নয় স্মুথ, তার উপর নির্ভর করে। 3 নম্বর লেখো ঘর্ষণ বল স্পর্শ তলের, মানে যে তলটা টাচ করে আছে, স্পর্শ তলের ক্ষেত্রফলের উপর নয়, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, তলটির প্রকৃতির উপর নির্ভর করে। তলটি কেমন প্রকৃতি মানে বুঝছো? তলটি মসৃণ না অমসৃণ, তলটির প্রকৃতির উপর নির্ভর করে, নির্ভর করে। দেখো তুমি গাড়ি চালাবে এমনি দিনে, দেখবে গাড়ি চালাবে বা সাইকেল চালাবে এমনি দিনে, আর বৃষ্টির দিনে গাড়ি চালাবে, দেখবে ছাড় করে চলে যায় গাড়িটা, ব্রেকে নিতে চায় না। অনেক অ্যাক্সিডেন্ট হয় বৃষ্টির দিনে, জল পড়ছে ধরো টুপুক টুপুক, তুমি মেন রোডে গাড়ি চালাচ্ছ, দেখবে টায়ারের সাথে রোডটার, দেখো যেদিন বৃষ্টি পড়ছে না, এই 4টা লিখে নাও সবাই। ঘর্ষণ দুটি তলের আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে ঘর্ষণ বল। ঘর্ষণ বল প্রযুক্ত বলের বিপরীত দিকে কাজ করে, বিপরীত দিকে ক্রিয়া করে। সবাই এটা লিখতে হবে। এটা ঘর্ষণ বলের 4টা বৈশিষ্ট্য বা সূত্র, বিভিন্ন বইয়ে সূত্র দিয়েছে, কোনো সময় এটা 11এও আছে, পুরা 11 স্টুডেন্টরা পুরা প্রথম দিকে ক্লাসটা দেখতে পারো। ঘর্ষণ বল প্রতিক্রিয়ার সমানুপাতিক, লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বল কি বটে আগের ভিডিওতে বলেছি, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক। এইটা সব থেকে ইম্পর্টেন্ট সূত্র। তুমি যদি বাকিগুলো ভুলেও যাও তাও কোনো যায় আসে না, বাকিগুলো অটোমেটিক মনে থাকবে সংজ্ঞা বলতে পারলে। কিন্তু ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক তোমাকে জানতেই হবে, খুব ইম্পর্টেন্ট। এটা দিয়েই পড়াশোনা হবে, এটা দিয়ে অঙ্ক আসবে। লাল পেনটা, ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। ঘর্ষণ বল সবসময় লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, এইটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা। ঘর্ষণ বল স্পর্শতলের ক্ষেত্রফলের উপর নয়, কিসের উপর নির্ভর করে? প্রকৃতির উপর। স্পর্শতলটা কত বড়, দুটা তল কত বড়, সব তার উপর ডিপেন্ড করছে না, কিসের উপর ডিপেন্ড করছে? স্পর্শতলটা কেমন, ওইটা কি দড়খচ? যেমন রোড, তুমি রোডে গাড়ি চালাইছো, দেখো রোডে শুকনা দিন, রোদ দিচ্ছে ধরো, তাহলে রোডটাতে এবড়ো খেবড়ো দমে দড়খচ ফড়খচ খাল ডোব আছে। এবার টায়ারটা তো তুমি জানোই লেখা আছে এমআরএফ ফেমারেফ যা আছে, হ্যাঁ, সিএট মিএট। তো টায়ারটার সঙ্গে এই তোমার ঘর্ষণ দমে হয়েছে তখন শুকনা দিনে। কিন্তু যেই তোমার জল পড়েছে সেদিন কি হচ্ছে, জল এই গ্যাপগুলোতে জল জমে যায়, তাহলে রোডটা হয়ে যায় একদম আয়নার মতন। ওই দড়খচগুলো থাকছেই না, জল জমে গেছে, বাকি জলটা বয়ে চলে গেছে, তাহলে প্লেন হয়ে গেছে রোডটা। তখন এইটার সঙ্গে ঘর্ষণ বলটা যাচ্ছে কমিয়ে, তখন তুমি গাড়িটা চালাইতে গেছো, অন্যদিকে তুমি গাড়ি চালাই অভ্যাস হয়ে গেছো, ওই সেটিংয়ে গেছি, ওই সেটিংয়েই তুমি চালাইছো, তুমি এক্সেলেটার ওই সেটিংয়ে মেরছো, তুমি যেটা অভ্যাস আছো। কিন্তু বৃষ্টির দিনে ওই সেটিংয়ে মারতে গেলে তোমার বিপদ আছে। হ্যাঁ, চিরকাল বৃষ্টি পড়লে তোমার ওইটাই সেটিং হয়ে যাবে, তখন তুমি শুকনা দিনে কাচার খাবে, কারণ ঘর্ষণ বলটা বাড়িয়ে যায়। কিন্তু বৃষ্টির দিনে যদি চিরকাল ভিজা মাটিতেই তুমি গাড়ি চালাইছো, তোমার হেভি ডিঙেছে ভিজা মাটিতে, কী করে গাড়ি, তখন অ্যাক্সিডেন্ট হবে, তখন শুকনা মাটিতে অ্যাক্সিডেন্ট হবে। তোমার তো জানা আছে এক্সেলেটার এত্র দাবতে হয়, এই গাড়িটা এলে এত্র করতে হয়। কিন্তু ঘর্ষণ বল কম, সেদিন একটু কম নিলেও তোমার ব্রেক নিচ্ছে না, আগাই যাচ্ছে গাড়ি ঝাঁ করে, কারণ ঘর্ষণ বলটা কম। তুমি প্রযুক্ত বলে কী রেখেছো, প্রযুক্ত বল তুমি অন্য দিন যেমন দাও সেদিন দিচ্ছ, তখন অ্যাক্সিডেন্টটা হয়। বৃষ্টি পড়লে ঘর্ষণ বল মান কমিয়ে যায়, কথা বুঝতেছো? মাটি তাহলে মাধ্যমের তলটার প্রকৃতির উপর নির্ভর করছে। সেই রোডটাই আছে, সেই টায়ারটাই আছে, কিন্তু দেখো তলটা চেঞ্জ হয়ে গেছে, স্মুথ হয়ে গেছে। আমি তোমাকে দেখাবো ঘর্ষণ বল বিভিন্ন তলে, প্র্যাকটিক্যাল একদম।
উঠো, এই আমার একটা এক্সট্রা বোর্ড আছে, এরকম করে রাখো। দেখো আমি দেখাচ্ছি এই ব্লকটা দিয়ে ঘর্ষণ বল। ওঠাও, ক্যামেরা আসছে? হ্যাঁ আসছে। হ্যাঁ দেখো এইটাতে আমি এইটা চালাবো। দেখো এইটা দরখচ আছে, এটা পাটা আছে একদম দরখচ। তাহলে এইখানে আমি এই দুটার আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করছি এদিকে। তাহলে এইদিকে ধরো 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 এখন আমি এমনি বলছি 20 নিউটন বল প্রয়োগ হচ্ছে, মানে আমি প্রথমে এটাকে টাইনতে চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করো। আমি প্রথমে এটাকে টাইনতে চেষ্টা করেছি, তখনও ঘর্ষণ বল টাইনতে দিচ্ছে না, আমার বলটা থেকে কোন বলটা জিতছে? ঘর্ষণ বল জিতে আছে এখন। ধর আমি বল প্রয়োগ করেছি 15 ডাইন, ঘর্ষণ বল ওইদিকে 20 ডাইন দিচ্ছে। কিন্তু ঘর্ষণ বল এত চালাক, আমি যত বল প্রয়োগ করবো ততই খরচ করে। হ্যাঁ ও 20 ডাইন পর্যন্ত দিতে পারে, কিন্তু আমি প্রয়োগ করছি 12 ডাইন, তো ঘর্ষণ বলও কত প্রয়োগ করবে ওইদিকে? ঘর্ষণ বল দেখো কত কৃপণ। তুমি 12 ধরো এইটা এই মানে তলটার সাথে এই তলটার ঘর্ষণ হচ্ছে, টানার চেষ্টা করছে, কিন্তু একবার আমি 21 ডাইন টাইনে দিচ্ছি, তখন ও হারিয়েছে, তখন আমায় আগে যাচ্ছে, এদিকে আসছে, কিন্তু ঘর্ষণ বল ক্রিয়া করছে। ঘর্ষণ বল শব্দই ক্রিয়া করছে। ঘর্ষণ বল আমি এইটার সময় ঘর্ষণ বল কাজ করছে। এইবারে এইটা দেখো দরখচ। এবারে বলো এইটা যদি 20 ডাইন ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে ওইদিকে, কোন দিকে? আমি এদিকে 21 ডাইন বল প্রয়োগ করছি, তখন মুভ করছে, কিন্তু আমি যদি 17 ডাইন বল প্রয়োগ করি তখন কি মুভ করবে? কারণ এই তল দুটার মধ্যে 20 ডাইন বল প্রয়োগ করতে পারে সর্বোচ্চ। হ্যাঁ আমি যদি 2 ডাইন বল প্রয়োগ করি বলো না, তখন ঘর্ষণ বলের মান কত হবে? 2 ডাইন। এইটা বোঝার চেষ্টা করো। আমি যদি 3 ডাইন বল প্রয়োগ করি ঘর্ষণ বল কত হবে? 3 ডাইন। মানে আমার বিরুদ্ধেও বাধা সৃষ্টি করবে। ও করতে পারে কত? 20 ডাইন অব্দি। আমি 19 ডাইন যদি প্রয়োগ করি বল এদিকে মুভ করার জন্য, ওইদিকে কত বল প্রয়োগ হবে? 19 ডাইন। ও খরচ করবে না এক্সট্রা, ও খুব কৃপণ, কথাটা বুঝো। এবারে আমি 20 ডাইন প্রয়োগ করছি, তখন ও 20 ডাইন প্রয়োগ করছি, কিন্তু আমি যখন 21 ডাইন প্রয়োগ করছি তখন ও আর পাচ্ছে না, তখন মুভ করছি বস্তুটা, তখন মুভ করতে দেয়নি বস্তুটাকে। এইটা কনসেপশন। ধরো এবারে আমি উল্টা তলে নিয়ে চলে গেছি, এটাকে উল্টা তলে নিয়ে গেছি, আগাও উঠাও। দেখো এইটা স্মুথ তল, একটু মসৃণ। তাহলে বলো এইখানে আগের তলটা কত ছিল? আমি এজুম ধরতে বলেছিলাম, আগের তলের ঘর্ষণ বল কত ছিল দুটা তলের মধ্যে? সর্বোচ্চ কত ছিল? 20 ডাইন। ধরো এবারে কি 20 ডাইন হবে? কেন বলো না? এবারে কমবে না বাড়বে? ঘর্ষণ বলটা কমে যাবে, কারণ দুটা স্মুথ আছে। তাহলে এইবারে ধরো আমি 15 ডাইন আছে ক্যাপাসিটি 15 ডাইন। এবার এটাও বোঝার চেষ্টা করবো আমি যেটা বলতে চাইছি। ধরো তুমি এদিকে 2 ডাইন বল প্রয়োগ করেছো, টানার চেষ্টা করেছো এই তলটাকে, এই ব্লকটার উপর টানার চেষ্টা করেছো, বলো তখন এমনি দেখো এরকম এইটাকে এদিকে টানার চেষ্টা করেছো 2 ডাইন নিয়ে, বলো না ওইদিকে ঘর্ষণ বল কত প্রয়োগ হবে? 2 ডাইন। ঘর্ষণ বল প্রয়োগ করতে পারে 15 ডাইন তক, বোঝার চেষ্টা করে। এটা ঘর্ষণ বল কিন্তু কিপন বটে, যত দরকার ও চেক করবে কত ডাইন বল প্রয়োগ করছে, 2 ডাইন, চলো 2 ডাইন দে। ঘর্ষণ বলের যারা মালিক, ধরো আমি বলছি ঘর্ষণ বলের মালিক আছে একদল, ঘর্ষণ বলগুলো সবাই মালিক। আচ্ছা তুমি যদি 10 ডাইন বল প্রয়োগ করছো এখানে, ধরে নাও, বলো না ওইদিকে কত ডাইন ঘর্ষণ বল প্রয়োগ হবে? 10 ডাইন। তখনও বস্তু কি মুভ করবে না? তখনও করছে নাই। আচ্ছা তুমি করলে 12 ডাইন বল প্রয়োগ করলে ঘর্ষণ বল কত হবে? ঘর্ষণ বল কত হবে? 12 ডাইন বল প্রয়োগ করলে ঘর্ষণ বল কত হবে? 12 ডাইন। আচ্ছা 14 ডাইন বল প্রয়োগ করলে ঘর্ষণ বল কত হবে? 14 ডাইন। তুমি যদি 15 ডাইন বল প্রয়োগ করলে 15 ডাইন, তখনও নড়ছে না বস্তুটা। কিন্তু তুমি যদি 16 ডাইন বল প্রয়োগ করলে তখন বস্তুটা মুভ করে যাবে, কারণ ক্যাপাসিটি কত ছিল ঘর্ষণ বলে? 15 ডাইন। কি ক্লিয়ার হয়েছে? এইটা বোকার মতন প্রশ্ন দেয়, নিট পরীক্ষায় এই প্রশ্নটা দেয় যে একটা বস্তুর উপর ইয়াদের সীমাস্ত ঘর্ষণ হচ্ছে 15 ডাইন, মানে 15 ডাইন পর্যন্তই টেকাইতে পারে। কিন্তু 1 ডাইন যদি তুমি বল প্রয়োগ করো, এই কি 15 ডাইন বলে তোমাকে টানিবে? বোঝার চেষ্টা করো। ধরো একটা যুদ্ধ করতে পারো সবাই, ওই এদের ঘরে ছোটো ছেলে আছে, বড় ছেলে আছে, মানে একদম সব থেকে বেশি বলবান আছে একটা লোক, 5 জন 6 জন ওয়ার ধরনের মানে লোক আছে। ধরো একজন যুদ্ধ করতে এলে বাচ্চা ছিল, তো ও কি বড় ছেলেটাকে পাঠাবে প্রথমেই? ধরো একটা সৈন্য ছেলে এলে অর্জুনের মতন বীরকে পাঠাবে কি না? ছোটো ছেলে পাঠাবে কু? হ্যাঁ ও পাঠাতে পারে কদ্দূর? অর্জুন তক্ক। কিন্তু অর্জুনের থেকেও যদি তুমি বেশি বীর পাঠাইলে তখন ও হারিয়ে যাবে। মাথায় ঢুকছে? ধরো তুমি এই দুটা, আচ্ছা মসৃণ তলের এই দুটা কি আছে? মসৃণ। এই তলটা মসৃণ, তাহলে মসৃণ তলের মধ্যে ঘর্ষণ বলটা কমে গেছে। কিন্তু যখনই তুমি এই তলে চলে যাবে, দেখো এটা দরখচ, এটা ওইটাই রেখেছো বস্তুটা, তাহলে এইখানে কিন্তু ঘর্ষণ বলটা 20 ডাইন হয়ে যেতে পারে। এবার তুমি আরে আমি যে 20 ডাইন বললাম, তুমি চিরসত্য ভাবো না, আমি বুঝাবার জন্য করছি। 20 ডাইন 15 ডাইন এটা জাস্ট একটা বুঝা, মাথায় ঢুকছে? আবার যদি আমি এইটা এত বড় ক্ষেত্রফল আছে, এইটুকু ক্ষেত্রফল আছে, এবারে তুমি করলে কি এই ব্লকটাকে চেঞ্জ করে
নামাই দাও। তুমি এই ব্লকটাকে চেঞ্জ করে তুমি আরেকটা অন্য ব্লক নিলে, এই ব্লকটা নিয়ে নিয়েছো, দেখো এটা ক্ষেত্রফল ছোটো, ক্ষেত্রফল ছোটো ধরো। এবার এইটার উপর এইটা টাইনছো, বলো তবে কি ঘর্ষণ বল কমে যাবে? না, দেখো যে আমি এই যে ব্লকটা আছে এই ব্লকটাতে ঘর্ষণ বল বেশি, এটা তার থেকে প্লাস্টিক দিয়ে আসে উপরে, তাহলে ঘর্ষণ বল বেশি হতে পারে। আবার দড়কস তলটা থেকে কম হতে পারে, ধরো এবারে 18 ডাইন হয়ে গেল ঘর্ষণ বল। মাথায় ঢুকছে? 3-4টা এইটা যদি বুঝেছো তো ঘর্ষণ বুঝে গেছো। আর ঘর্ষণে বাকি কিচ্ছু নয়, বাচ্চা ছেলের পড়া আছে এর উপর। এইটাই বড় বড় ছেলেরাও বুঝতে পারে না, বড় বড় স্টুডেন্টরাও বুঝতে পারে না। ধরো এইটার মধ্যে ঘর্ষণ বল হয়ে গেছে সর্বোচ্চ একটা এদিকে হেলা এমনি, এইটার মধ্যে ঘর্ষণ বল হয়ে গেছে 18 ডাইন। ধরো ধরো বলছি কত, তুমি বল প্রয়োগ করেছো 7 ডাইন, বলো ঘর্ষণ বলের মান কত হবে? 7 ডাইন, ভেরি গুড। ঘর্ষণ বলের ক্যাপাসিটি আছে 18 ডাইন, ওটা সীমাস্ত ঘর্ষণ। মাথায় ঢুকছে? হাঁটুতে বুদ্ধি আছে কি? ধরো তুমি, আচ্ছা সবাইকে বলছি 9 ডাইন বল প্রয়োগ করলাম এইদিকে, বলো ঘর্ষণ বলের মান কত হবে? কত? 9 ডাইন। কারণ ঘর্ষণ বল একদম কিপন, ও তো ও খরচ করতে পারে কত দূর তক্ক? 15 ডাইন 18 ডাইন তক্ক। এখন 18 ডাইন উদাহরণ দিয়েছি, তাহলে 18 ডাইন পর্যন্ত খরচ করতে পারে, কিন্তু তুমি যত বল প্রয়োগ করবে ততই খরচ করে, ও এক্সট্রা বল খরচ করে না, বিরাট অলস বড়। এবার আমি এই দিকে থেকে দেখাচ্ছি তোমাকে, আমি এই দিকে প্রয়োগ করলাম বলটা, দেখো এটা তুমি সব বুঝি যাবে কনসেপশন। ধরো এই তলটাকে এই দিকে টাইনতে চেষ্টা করলে, এই দিকে, এবারে বলো ঘর্ষণ বল কোন দিকে প্রয়োগ করবে? ওই দিকে। ঘর্ষণ বল তুমি এইদিকে করতে গেছো, ঘর্ষণ বল এমন বড় ঘর্ষণ বল চাপ করে চল আমি এদিকে দেবো, তুমি এদিক থেকে বল প্রয়োগ করছো তো ঘর্ষণ বল বলে চলো আমি এদিক থেকে তোমাকে বাধা দেবো। তুমি এইদিকে উপর দিকে টাইনতে গেছো তো ঘর্ষণ বল এবারে বলি ওকে এইদিকে আয় তুই। তুমি যেদিকে বল প্রয়োগ করবে ঘর্ষণ বল তার উল্টা দিকে লাগবে। কথাটা বুঝছি? ঘর্ষণ বল বিরাট বিমান বল। এই লোকটাকে এইদিকে টাইনতে পারছে না, তখন বলবো তার মানে ঘর্ষণ বল তো ওইদিকে টাইনছে, তো লোকটা বুদ্ধি খাটাইল, লোকটা একটু হাঁদা টাইপের। ঘর্ষণ বল ও ওইদিকে টাইনছে ঘর্ষণ বল, চলো আমি ঘর্ষণ বলের দিকেই যাবো, তাহলে ঘর্ষণ বল আমাকে হেল্প করবে এবারে। না, ঘর্ষণ বল বিরাট বিমান বলছি না, তুমি যখন এইদিকে চলে এলে ঘর্ষণ বল বলবে চল, তাহলে ঘর্ষণ বল দেবে ওইদিকে সিঁড়ি, তোমার উল্টা দিকে বল প্রয়োগ করবে। হ্যাঁ, বলের পরিমাণটা যদি এই প্লাস্টিকটার এই ব্লকটা থাকে বেশিরভাগ সময় একই হবে। হ্যাঁ, বৃষ্টি পড়ে গেলো, ধরো বৃষ্টি পড়ে গেলো, এখানে যে ছিদ্রগুলো চলে গেলো, তখন এখানে ঘর্ষণ বল মান কমে যেতে পারে। মাথায় ঢুকছে কিছু? এটা বড় হলে কি বেশি ঘর্ষণ হবে? না, ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে যে এই তলটা কেমন আর এই তলটা কেমন। এবার এইখানটা এইটার পরিবর্তে তুমি এইটা নিলে, এই বইটা নিলে, এই বইটা বলো, এবার ঘর্ষণ বলটা বাড়িয়ে যাবে কারো? ওঠাও হে মানে ক্যামেরাতে দেখাইতে হবে, মানে বুঝতে পেরেছো তো? এইবারে এই তল দুটা নিলে বলে এইটা অমসৃণ তল, দেখো দড় খচছে পুরো, এইটাও দড় খচছে, বলে এবার ঘর্ষণ বলটা আগেবার কত ছিল? 18 ডাইন, এবার হয়ে গেল 25 ডাইন। মাথায় ঢুকছে? তো তুমি আগে সরাবার চেষ্টা করলে, ধরো সরাবার চেষ্টা করছো, পাচ্ছ নাই, বলো না তুমি বল প্রয়োগ করলে 17 ডাইন, বলো না ঘর্ষণ বল কত হবে? ওইদিকে 17 ডাইন। ঘর্ষণ বল 25 ডাইন পারে, কিন্তু ঘর্ষণ বল হিসাব করবে। এই কদিন বলেছে ভাই 17, 17 যা বেশি দিছি না, ঘর্ষণ বল বেশি দিস না। মাথায় ঢুকছে? 17 ডাইন বল প্রয়োগ করলে তো ওইদিকে 17 ডাইন যাবে, তুমি এইদিকে ঘর্ষণ বল প্রয়োগ করলে 20 ডাইন, বলেন ঘর্ষণ বল কত হবে? 20 ডাইন। আচ্ছা, তুমি 26 ডাইন বল প্রয়োগ করলে, 26 ডাইন বল প্রয়োগ করলে তখন কত হবে? তখন এই বস্তুটা মুভ করে যাবে, আর স্থির থাকতে পারবে না। স্থির ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ তোমার সীমাস্ত ঘর্ষণ থাকবে। ক্লিয়ার হয়েছে? তাহলে বলো ঘর্ষণ বলের 4টা বৈশিষ্ট্য বলো নিজের থেকে, এই যে বুঝার পর বলো। ঘর্ষণ বল কখনো, প্রথমত ঘর্ষণ বল যেদিকে বল প্রয়োগ করছো তার উল্টা দিকে দুটা তলের আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করে, ফার্স্ট। 2 নম্বর, যেদিকে তুমি বল প্রয়োগ করছো তার উল্টা দিকে ঘর্ষণ বল ক্রিয়াশীল হবে, এটাও প্রশ্ন পড়ে কোয়েশ্চেন ব্যাগে। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়ার সমানুপাতিক, পরে আসছে আমি বুঝাচ্ছি এটা এখন। আরেকটা জিনিস বললাম, ঘর্ষণ বল দুটা তলের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, প্রকৃতির উপর নির্ভর করে। প্রকৃতিটা কেমন তল দুটার সূত্র লিখিছ, আরে নিজের ভাষায় লেখা যাবে। আরেকটা 3 নম্বর যে সূত্রটা ভিভিয়ে দিয়েছি আমি লাল কালিতে বোর্ডে, যে ঘর্ষণ বল সবসময় লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, ওইটা নিয়ে এবারে ডিসকাস হবে, ওইটা নিয়ে অঙ্ক হবে। আচ্ছা বন্ধ কর। তাহলে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক, এইটা খুব ইম্পর্টেন্ট। এই কথাটা নিয়ে একটু ক্যালকুলেশন হবে। ঘর্ষণ বলকে কী দ্বারা প্রকাশ করি? ছোটো হাতের এফ দিয়ে। এটা ফিজিক্স মানিয়ে নিচ্ছে, ছোটো হাতের এফ আর লিখবে, তুমি ঘর্ষণ বল বুঝাবে এটা ছোটো হাতের এফ। বড় হাতের এফ যদি লেখো এমনি বল, যেটা তুমি প্রয়োগ করছো, বল তো বলেই সবাই একক ডাইন নিউটন। যদি বলো ঘর্ষণ বলের একক কি? ডাইন নিউটন এমকেস পদ্ধতিতে সিএসএ ডাইন, মাত্রা MLT-2 যেমন হয় তেমনি, বল যেমন হয়েছে তেমনি, বলের কিছু বল তো একটি কনসেপশন এলো। ঘর্ষণ বল সবসময় কোন বলের বিরুদ্ধে কাজ করে? প্রযুক্ত বলের। কত বল প্রয়োগ করবে? ঘর্ষণ বলের একটা সীমাস্ত মান আছে,
ওই পর্যন্ত দিতে পারে ঘর্ষণ বল। দুটা তলের বিভিন্ন তলে বিভিন্ন ঘর্ষণ হয়, একই বস্তুর এই বিভিন্ন তলে বিভিন্ন ঘর্ষণ বল হবে। কথাটা বুঝতে দিচ্ছ? স্মুথ তলে ঘর্ষণ বল কমে যাবে, দরকশ তলে ঘর্ষণ বল বাড়িয়ে যাবে। তুমি যদি ওই বস্তু দুটাই নিয়েছো বড় ছোট, তখন কি ঘর্ষণ বল বাড়িয়ে যাবে না? তখন তো ক্ষেত্র বস্তু দুটার উপর একই আছে, তো তার মানে ওদের ঘর্ষণ বল একই হবে। বড় ছোটোর উপর নির্ভর করে না, কার উপর নির্ভর করে? মাধ্যম দুটার বা স্পর্শতলের প্রকৃতির উপর। যে তল দুটাই স্পর্শ করে আছে সেই দুটার প্রকৃতির উপর নির্ভর করে। হ্যাঁ, এটা যদি প্লেন নিয়ে নিয়েছো দুটা একটু বেশি ছুলাছুলি করে প্ল্যান করে নিলে ঘর্ষণ বল কমে যাবে, কম বল প্রক্রিয়া আগে যাবে বস্তুটা। আর কতক্ষণ পর্যন্ত আগাবে? সীমাস্থ ঘর্ষণ বলের মানের থেকেও যদি বেশি বল প্রয়োগ করো তখনই ওই বস্তুটা মুভ করবে। হ্যাঁ, বলো দু ডাইন বল প্রয়োগ করলে কি ঘর্ষণ বল প্রয়োগ হচ্ছে? হ্যাঁ, দু ডাইন হচ্ছে। ধরো কোনো দুটা তলের ঘর্ষণ বলের সীমাস্থ মান আছে 50 ডাইন, তুমি বল প্রয়োগ করছো 47 ডাইন, ঘর্ষণ বল কত প্রয়োগ হবে? 47 ডাইন। 48 ডাইন প্রয়োগ করলে 48 ডাইন। ও বেশি খরচ করে না, তোমাকে বাধা দেওয়ার জন্য যতটা দরকার ততটা খরচ করে। ক্যাপাসিটি 50 ডাইন থাক। হ্যাঁ, 51 ডাইন যখন তুমি প্রয়োগ করবে তখন ও 50 ডাইনের থেকেও কমিয়ে যায়। তখন যেই মুভ করে যায় 50 ডাইনের থেকে একটু কমিয়ে যায় ঘর্ষণ বলটা। যখন মুভ করছে তখনও ঘর্ষণ বল আছে, তখনও ভাববো না ঘর্ষণ বল মরে নাই কখনো। হ্যাঁ, আর বাড়ে নাই ঘর্ষণ বল। যেই মুভ করতে শুরু করে গেল ঘর্ষণ বলের সীমাস্থ মান 50 নিউটনই থেকে গেল, বরঞ্চ 49 হয়ে যাক। চলতে চলতে একটু গতি ঘর্ষণ বলের এইটা কমিয়ে যায়। মাথায় ঢুকছে কি বললি? যখন চলতে শুরু করে যায় তখন ঘর্ষণ বলটা একটু, যেহেতু সীমাস্থ ঘর্ষণ বল ছিল তার থেকেও কমিয়ে যায়। তখন ধরো 50 নিউটন ছিল, 50 ডাইন ছিল, তখন হয়ে যাবে 49। কিন্তু তুমি এবারে বল প্রয়োগ করেছো 70 ডাইন, তো 70 ডাইন বলে বস্তু তো আগাবে তোমার দিকে, কিন্তু 49 ডাইন বা 48 ডাইন বল কিন্তু ঘর্ষণ বল পেছন দিকে প্রয়োগ হইতেই থাকবে। হ্যাঁ, দাঁড়াবার সময় কত ছিল? 50 ডাইন। মানে শুরুটা একটু বেশি বল প্রয়োগ করতে হয়, তারপরে যখন মুভ করে গেল তখন ঘর্ষণ বলের মানটাও একটু কমে যায়। হ্যাঁ, চলতে চলতে যদি কোনো ঘর্ষণ বল মুভ করছে সেই সময় যে ঘর্ষণ বল প্রয়োগ হয়েছে সেটা চল ঘর্ষণ। আর যখন পাইছিল না তখন করতে সেইটা যখন ঘর্ষণ বল প্রয়োগ হয়েছিল সেটাই যে স্থিত ঘর্ষণ। ঘর্ষণ দু প্রকার, স্থিত ঘর্ষণ আর চল ঘর্ষণ। কোন ঘর্ষণ বলের মানটা বেশি? স্থিত ঘর্ষণ। হ্যাঁ, স্থিত ঘর্ষণ সবলা মান বেশি, সীমাস্থ মানটা বেশি। হ্যাঁ, তুমি যদি দু ডাইন বল প্রয়োগ করছো এই দু ডাইনই বল প্রয়োগ করবে। বললাম তো সীমাস্থ হয়েছে 50 ডাইন, যেই তুমি 50 ডাইন প্রয়োগ করলে ও 50 ডাইন প্রয়োগ করবে, তুমি 51 যখন প্রয়োগ করলে তখন বস্তুটা তোমার দিকে মুভ করে যাবে। এবং ঘর্ষণ বল তখন 50 আর থাকি দেখে নাই, 49 হয়ে যাবে, একটু কমে যাবে। প্রপার ভেবো না কোনো কিছু, আমি 49 বলছি, 49 সামথিং হতে পারে, একটু কমে যাবে। বুঝতে পারছ? ওকে, এবার আমরা একটু ক্যালকুলেশন করব এই 3 নম্বর তথ্যটা নিয়ে। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। আচ্ছা, লম্ব প্রতিক্রিয়া বলকে আমি কী দ্বারা প্রকাশ করেছিলাম আগের দিনে? ক্যাপিটাল এন, মনে আছে? নর্মাল রিঅ্যাকশন। লম্ব প্রতিক্রিয়া বলটা মনে আছে তোমাদের? লম্ব প্রতিক্রিয়া বলটাকে আমি কী দ্বারা প্রকাশ করেছিলাম নুনু? ক্যাপিটাল এন। ফ্রিকশন ফোর্সের সাথে লম্ব প্রতিক্রিয়া বল সমানুপাতিক। 3 নম্বর সূত্রটা খুব ইম্পর্টেন্ট সূত্র। 3 নম্বর সূত্রটা কী বললাম? ঘর্ষণের, এটাই ঘর্ষণের মেন সূত্র। মানে ক্যালকুলেশন আছে এমনি, বাকি 3টা তো ভাষা, বাকি 3টার কোনো গাণিতিক ব্যাখ্যা নাই। 3টা সূত্র কী কী, 4টা সূত্র কী কী বলেছি বলো? ঘর্ষণ বল সবসময় প্রযুক্ত বলের বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। ঘর্ষণ বল সবসময় আপেক্ষিক গতির বিরুদ্ধে বাধা সৃষ্টি করে। যেদিকে বল প্রয়োগ করছে তার উল্টা দিকে ঘর্ষণ বল হয়। ঘর্ষণ বল মাধ্যমের ক্ষেত্রফলের উপর নির্ভর করে না, দুটা তলের প্রকৃতির উপর নির্ভর করে, স্পর্শতল দুটার। 3 নম্বর সূত্র। 4 নম্বর সূত্রটা খুব ইম্পর্টেন্ট। ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। লম্ব প্রতিক্রিয়া বল কী বল? ওজনের উল্টা দিকে যে বল হয়। ধরো এইখানে একটা বস্তু তো রেখেছো তুমি 7 ডাইনের, 7 গ্রামের, আচ্ছা 10 গ্রামের, 10 গ্রাম না, আমি একটু ভালো 5 গ্রাম বস্তু আছে, বলো 5 গ্রাম বস্তু আছে, বলো এর ওজন কত? আরে এমকেস পদ্ধতি, সব এমকেস পদ্ধতি। বলো 5 গ্রাম বস্তুটার ওজন কত? হে, তুমি বলবে স্যার 5 গ্রামটাই ওজন, ওটা কথার ওজন, ফিজিক্সের ওজন কোনটা? ওজন তো একটি বল, তাহলে বলো ইয়ার ওজন কত হবে? আরে 5 কেজি দিয়ে গুণ করো, ডাব্লিউ সমান কী বটে? এমজি। প্রচুর অঙ্ক করতে হবে, যখন তুমি শিখেছো তার পর দিনই করতে হয়ে গেলা। তাহলে এমটা কত আছে বলো? 5, এটা 5 কেজি করে দাও, তাহলে এমটা 5 কেজি, আর এদিকে 10 দিয়ে গুণ করবে, জি এর মানটা 10, আরে 9.8 বটে, আমরা 10 নিই, আজকাল ফগ চলছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। জি এর মানটা 9.8 বটে, আমরা লিখব কত? আজকাল ফিজিক্সে, মডার্ন ফিজিক্স 10 লেই, এটাকে 9.8 নিয়ে ক্যালকুলেশনটাকে জটিল করে না। এখানে তোমাকে অঙ্ক শেখানো হচ্ছে না, এখানে ফিজিক্স। তুমি দশমিকের গুণটা করতে পারলে 9.8 দিয়ে ওটাকে ট্যালেন্ট ভেবো না, তুমি ফিজিক্সটা বুঝো, সংখ্যা আরও সহজ সংখ্যা লাও। মডার্ন ফিজিক্সে সব সহজ সংখ্যা দেওয়া হয় অঙ্কতে, ফিজিক্সটার উপর জোর দেওয়া আছে, ক্যালকুলেশনটার উপর নয়। 5 10 কত? 50 নিউটন বল প্রয়োগ করা হয়েছে, তাহলে এর ওজন কত বলো? 50 নিউটন। বলো লম্ব প্রতিক্রিয়া কত হবে? 50 নিউটন।
এইবার আমি বলছি তোমাকে, ধরো সমানুপাতিক থেকে ফিজিক্সে যে কোনো সূত্রতে সমানুপাতিক থেকে কি করতে হয়, সমান করতে হয়। তাহলে বলো সমান করলে কি লাগে, একটা ধ্রুবক। এই যে মিউ বলে লিখলাম যে জিনিসটা, এটার নাম মিউ, উচ্চারণটা মিউ হবে। হ্যাঁ, সবাই করবে উচ্চারণটাকে মিউ বলে। এলা একটা বিভিন্ন চিহ্ন থাকে, থিটা মিউ, এরা শিখে যাবে আস্তে আস্তে তোমরা বড় হইলে। এখন বড় হয়েছো, মিউটা শিখো। তাহলে এইটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। যেমন মহাকর্ষ সূত্রে জিটা মহাকর্ষীয় ধ্রুবক, যেমন পি সমান ওয়েভ করতে করতে একটা কে এসেছিল মাঝে, কেটা ধ্রুবক। ফিজিক্সের সমানুপাতিক থেকে সমান করতে গেলে ধ্রুবক লাগে, এটা ফিজিক্সের ট্রেডিশন। সমানুপাতিক থেকে আমি সমান করব, সমান করতে গেলে একটি ধ্রুবক লাগে। তো যে ধ্রুবকটা দিবে ওই পড়াটারই ধ্রুবক হবে, তাহলে এটা ঘর্ষণ ধ্রুবক। তো ঘর্ষণ ধ্রুবক না বলে আদরে আমরা কি বলি, অঙ্কটা আমি পরে বলছি তোমাকে। হ্যাঁ, যেটা অঙ্কটা আমি শুরু করেছিলাম সেটাকে বলে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্ক কথাটা বুঝো। ঘর্ষণ গুণাঙ্কের মান একক নাই কোনো। ঘর্ষণ গুণাঙ্ক একটা নতুন ফিজিক্স রাশি, এটা একক নাই। ধরো কোনো কিছুর ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে আছে 0.3, কারো ঘর্ষণ গুণাঙ্ক 0.5, কারো ঘর্ষণ গুণাঙ্ক 0.6 হইতে পারে। মান তো দেওয়া থাকবে, দুটা তলের ঘর্ষণ গুণাঙ্কের মান তোমাকে দিয়ে দিবে অঙ্ক করার সময় ব্র্যাকেটে। তাহলে বলো এফ সমান কি, মিউ ইন্টু এন। তাহলে তোমাকে যদি বলে ঘর্ষণ বলটা কার সঙ্গে সমান, লম্ব প্রতিক্রিয়ার সঙ্গে সমানুপাতিক, কিন্তু একটা ধ্রুবক দিয়ে সমানুপাতিক থেকে সমান করতে গেলে একটা ধ্রুবক লাগে। এই ধ্রুবকটার নাম কি, ঘর্ষণ গুণাঙ্ক। অঙ্ক করতে করতে ঘর্ষণ গুণাঙ্কের মানটা দেওয়া থাকবে। স্যার ঘর্ষণ গুণাঙ্কের একক কি, ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক থাকবে না, কারণ বলে দিচ্ছি। দেখো লম্ব প্রতিক্রিয়া একটি বল, 7 সমাধান শিখেছো তো। ঘর্ষণ গুণাঙ্কের মাত্রা কিছুই হবে না, বলো মিউর মানটা কি হবে, ঘর্ষণ বল। ঘর্ষণ বলকে এফ দ্বারা প্রকাশ করবে বাই লম্ব প্রতিক্রিয়া বল। তো বলের একক নিউটন, ইয়ারও নিউটন, নিউটন নিউটন কাটা যাবে। তাহলে ঘর্ষণ গুণাঙ্ক একটা কি রাশি, একটি একক বিহীন রাশি। নতুন রাশি পেলে তুমি, ঘর্ষণ গুণাঙ্ক। মিউকে কি বলে বাংলাতে, ঘর্ষণ গুণাঙ্ক। তুমি যদি বলো ঘর্ষণ ধ্রুবক হও তাও চলবে, কিন্তু সবাই বলে তোমাকে বলতে হবে ঘর্ষণ গুণাঙ্ক। ঘর্ষণ গুণাঙ্কের মান কেমন থাকবে, দেওয়া থাকবে। ধরো 0.3 থাকলো, কোনো সময় 0.2 থাকলো, কোনো সময় 10। যেমন তলের প্রকৃতি তেমনি ঘর্ষণ গুণাঙ্কের মান কমা বাড়া হবে। যদি অমসৃণ তল থাকে ঘর্ষণ গুণাঙ্কের মান বেশি থাকবে, যদি মসৃণ তল থাকে তো ঘর্ষণ গুণাঙ্কের মান কমে যাবে, ওইটার উপরে বলটাও কমবে। এইবারে তোমাকে আমি অঙ্ক করাচ্ছি, ক্যাপ দাও। অঙ্কগুলি খুব ইম্পর্টেন্ট। এটা যদি তুমি বুঝিয়েছো তো বিরাট ব্যাপার। এইটুকু ব্যাখ্যা, এইটা দেখে তুমি কি বাংলা ভাষা বলিবে, ভাষাবোধ যারা আছে সেই বলে দেবে। এই দুটো দেখি, এটা কি এফ মানে ফাল্গুনি, এন মানে নিতাই কি না, এন মানে লম্ব প্রতিক্রিয়া, এফ মানে ঘর্ষণ বল। তাহলে তুমি বলবে ঘর্ষণ বল লম্ব প্রতিক্রিয়া বলে সমানুপাতিক। সমানুপাতিক চিহ্ন দিয়ে আছে তোর কথা বলতে পারবে, বাংলায় সেন্স অফ ল্যাঙ্গুয়েজ যার থাকে সেই বলতে পারবে। এবারে সমানুপাতিক থেকে সমান করতে গেলে ফিজিক্সে কী দিতে হয়, চিরসত্য। এটা ফিজিক্সের ট্রেডিশন, ধ্রুবক দিতে হবে। সেই ধ্রুবকটা এখানে কি হবে, এখানে কি ধ্রুবক দেবে তুমি, এইখানে যে ধ্রুবকটি দিবে সেটি হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক মিউ। ওটা চিহ্নটা মিউ, এরকম ডিজাইনটা এরকম। নতুন আজকে তুমি একটা হরফ পাইলে, একটা লেটার পাইলে নতুন, মিউ লেটার, অনেক কাজে দেবে তোমাকে। এরকম টাইপের ডিজাইন সবাই লিখে অভ্যাস করবে, ডিজাইন শিখে যাবে আস্তে আস্তে। এটাকে বলে মিউ, এটার নাম কি, ঘর্ষণ গুণাঙ্ক। তাহলে এফ সমান মিউ ইন্টু এন। এবার অঙ্ক দেখো কেমন মজাদার অঙ্ক পাবে, সলিড অঙ্ক পাবে তুমি। আরে 5-এর স্টুডেন্ট অঙ্কলা করে দেবে। হ্যাঁ, ওকে যদি শিখাই দেওয়া হয় 5-এর গুণ পেতে, সবাই তো গুণ দরকার, একটা গুণ করতে হবে, একটা ভাগ হয়, একটা গুণ কিংবা একটা ভাগ। ধরো দুটি তলের ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে, ঘর্ষণ গুণাঙ্ক দিয়ে দিয়েছে 0.3। বস্তুটির ভর কোনো একটা পৃথিবীর উপর আছে, দুটি ঘর্ষণ গুণাঙ্ক মানে দুটি তলের, মানে পৃথিবীর উপর আছে। পৃথিবীর ভর তো দেওয়ার দরকার নেই, বস্তুটির ভর দিলেই যথেষ্ট। তাহলে বস্তুটির ভর আছে কত, 5 কেজি। বলো ঘর্ষণ বলের মান কত হবে, মানে সব থেকে হাইয়েস্ট ঘর্ষণ বল বলতে কোন বলটা বুঝাইছে, ওয়ার সীমাস্ত ঘর্ষণ একদম। টোটাল কত ক্যাপাসিটি আছে বলটা, যেটা তোমাকে পড়াচ্ছিলাম যে টোটাল কত ক্যাপাসিটি। এখন তো আমি বল প্রয়োগ করি নেব এই থেকে, এখন ঘর্ষণ বলটা দেখে লিখি দুটা তলের মধ্যে কত আছে, স্থির আছে বস্তুটা। আর এই ধরো একটা এইটাকে আমার পৃথিবী আমার উপর চাপা আছে, আমি পৃথিবী, ধরো আমার হাতটা পৃথিবী, তাহলে এইটার ওজন 5 কেজি। তাহলে এইটার ঘর্ষণ বলের মান দেখা হচ্ছে এখন, সর্বোচ্চ বলটার মান। ঘর্ষণ গুণাঙ্কের মান কত দিন কি, 0.3। তোমাকে অঙ্কটা করতে হয়েছে, শুনো চট করে তুমি কী বের করবে বাবু, আগে লম্ব প্রতিক্রিয়া। তুমি জানো তো ঘর্ষণ বল সমান কি বটে, মিউ ইন্টু এন। মিউ দিয়ে আছে, হ্যাঁ স্যার মিউ দিয়ে আছে, কত 0.3। এন দিয়ে আছে না, এন দেওয়া নাই, তো এন বার করতে তো শিখতে হোক তোমাকে। এন তো আমি আগের লেসনে বার করতে বলেছি, তুমি ডাব্লিউ বাই করো। ডাব্লিউ সমান এমজি, এম এর মান দিয়ে আছে 5 আর জি এর মান 10, আর 10-এ কত 50 নিউটন। যদি ডাব্লিউ 50 নিউটন হয় তাহলে এনও 50 নিউটন হবে, বলেছি। কিন্তু দিকটা আলাদা, এখানে দিকের নিয়ে কোনো প্রশ্ন এসছে নাই। লম্ব প্রতিক্রিয়া বলটা ব্লকটার কোন দিকে হবে, উপর দিকে। ওজনটা কোন দিকে প্রয়োগ হয়, ডাব্লিউটা নিচের দিকে। সেম মানের বল লম্ব প্রতিক্রিয়া উপর দিকে প্রয়োগ হয়, নিশ্চয়ই জানো। আমি আগের ক্লাসে বলেছি অনেকবার, আগের ক্লাসটা দেখো 8.2 ক্লাসটা। তাহলে বলো ইয়ার মধ্যে ঘর্ষণ বলের মান কত হবে, তাহলে এন এর মান পেয়ে গেল 50 আর মিউর মান 0.3। তাহলে 0.3 গুণিত 50, শূন্যটা উঠাই দাও, দশমিক উঠাই দাও, তাহলে 3 × 5 = 15 নিউটন।
তাহলে ওই বস্তুটার ঘর্ষণ বল কত হচ্ছে, সর্বোচ্চ ঘর্ষণ বল কত, 15 নিউটন। এবারে তুমি 2 নিউটন বল প্রয়োগ করলে তো ও কি 15 নিউটন খরচ করবে নাকি? 2 নিউটন দিবে, তুমি যত তত। হ্যাঁ, তুমি 15 নিউটন তকও দিতে পারে। তাহলে ওই বস্তুটাকে যদি টাইনবে ওই তলের উপর 7 নিউটন বল প্রয়োগ করলে মুভ করবে বস্তুটা না স্যার। কত ক্যাপাসিটি আছে? তুমি 8 নিউটন বল প্রয়োগ করে মুভ করবে না স্যার। কত ঘর্ষণ বল প্রয়োগ করবে তখন? কত? 8 নিউটন। তুমি যখন বাধা সৃষ্টি করবে, যদি বলো স্যার 15 নিউটন ঘর্ষণ বল করতে পারে, এখানে বুঝাচ্ছে ঘর্ষণ বলের মান কত, প্রযুক্ত ঘর্ষণ বলের মান হবে না, ঘর্ষণ বলের ক্যাপাসিটি সীমাস্ত ঘর্ষণ। এখানে তোমাকে লিখতে হবে সীমাস্ত ঘর্ষণ কত, মানে ও হাইয়েস্ট ঘর্ষণ কত দিতে পারবে, 15 নিউটন। তা বলে কি 15 নিউটন দিছে আর তুমি বল প্রয়োগ করলে তবে দিবে, দেওয়ার ক্ষমতা আছে, ওইটা বাইর করছে অঙ্কতে, মাথায় ঢুকছে অঙ্কতে কি বাইর করছে। বাচ্চারা বুঝো, স্মার্ট হও। তুমি ভাবছো ঘর্ষণ বল 15 নিউটন বরাবরই প্রয়োগ করে দিয়েছে ওইদিকে, না। পৃথিবীর উপর যখন ওকে চুপচাপ নামা আছে, বস্তুটা পৃথিবীর উপর নামা আছে, ও চুপচাপ আছে। হ্যাঁ, তুমি দেখে নিয়েছো ইয়ার মধ্যে ঘর্ষণ বল কত প্রয়োগ হবে, 15 নিউটন। তোমাকে যদি বলতে হয় যে এটাকে মুভ করাবো, অন্তত কত নিউটন বল প্রয়োগ করতে হবে, গ্রেটার দেন 15 থেকে একটু বেশি হলেও বল প্রয়োগ করলেই বস্তুটা মুভ করে যাবে। হঠাৎ কিছু ফিজিক্সে বেশি বুঝে গেলে হঠাৎ হাসতে শুরু করে দিই, মানে বুঝে গেছি অনার্স হয়ে গেল। আর তখন আর পড়াশোনার দিকে ধ্যান থাকে না, তখন পায়খানা লাগলে অবশ্যই হাসতেই পারে কেউ। তাহলে এটা কি বললাম, এইখানে বস্তুটা প্রয়োগ করলে কত হবে? এখানে যদি বল প্রয়োগ করো তুমি 14.9 নিউটন, ঘর্ষণ বল কত প্রয়োগ হবে? 14.9 নিউটন। ঘর্ষণ বল বিরাট কৃপণ, তুমি যতটা বল করে প্রয়োগ করতে চাইছো ততটা বলেও বাধা দিতে হবে। 13 নিউটন বল প্রয়োগ করছো, কত বল প্রয়োগ করবে? 13 নিউটন। তুমি যদি 12 নিউটন বল প্রয়োগ করলে টানার জন্যে, এদিকে কত বল প্রয়োগ করবে? 13 নিউটন। তুমি যদি 16 নিউটন বল প্রয়োগ করলে আরও তোমার সঙ্গে পারবে না, হারিয়ে যাবে, তখনও তোমার দিকে আগাই যাবে। হ্যাঁ, তবে তাহলে কি বাধা দিচ্ছে না? তখনও বাধা দিচ্ছেই 15। তোমার 1 নিউটন বলটা কার্যকরী হচ্ছে, বাকি 15 নিউটন। হ্যাঁ, তখন আবার বললাম একটা জিনিস, তখন আর একটু মানটা কমেও যায় হালকা, এটা বুঝতে হবে। চলো ঘর্ষণ হয়ে গেল, তখন তার স্থির ঘর্ষণ থাকলো না। ঘর্ষণ দু প্রকার, স্থিত ঘর্ষণ। আমি স্থির অবস্থায় যদি বস্তু টানছি কিন্তু পাচ্ছি না টানতে, ধরো এইটাকে আমি বোর্ডটাকে টানছি এদিকে, কিন্তু দেয়ালের সাথে ঘর্ষণ বল হয়েছি, আমি পাচ্ছি না টানতে, তাহলে স্থিত ঘর্ষণ দিচ্ছে দেয়ালকে। একটা এমন বল প্রয়োগ করে দেবো যখন আর দেয়ালটা কাটতে পারবে না। ধরো সর্বোচ্চ নিউটন আছে দেয়ালটার সাথে এই দেয়ালটার সাথে এই বোর্ডটার সর্বোচ্চ ঘর্ষণ বল আছে 80 নিউটন। তুমি 78 নিউটন বল প্রয়োগ করছো, বলো না কত ঘর্ষণ বল প্রয়োগ হবে ওইদিকে? 78 নিউটন। বিরাট কৃপণ ঘর্ষণ বল। 80 নিউটন মানে 80 নিউটনও প্রয়োগ করে নেই তোমার উপর। তুমি যতটা যেমন বল রোগের উপর প্রয়োগ করবে তেমনি পাল্টা জবাব দেবে উল্টা দিকে। হ্যাঁ, তুমি যদি 81 দিয়ে দাও তখন তোমার দিকে বস্তুটা সরিবে ঘুষড়ে, আর ওইদিকে তখন বল আর 80 নিউটন হবে না, 79 হবে, একটু কমে যাবে, তখন তার চলো ঘর্ষণ হয়ে গেল। আরও অঙ্ক করো তাহলে বুঝবে, আরও অঙ্ক করো, প্রচুর অঙ্ক করো, অঙ্ক প্র্যাকটিস করতে হবে। একটা অঙ্ক আমি করাইলাম, নিশ্চয়ই করলেও সবাই। আরেকটা অঙ্ক দেখো, আমি তথ্য দিচ্ছি, ধরি 2 নম্বর অঙ্ক লেখো। একটি মেঝেতে বই আছে, বইটির ভর দিয়ে আছে, ধরো বইটির ভর দিয়ে আছে 20 কেজি। তো বইটি একটা টেবিলে, একটা টেবিলে বই আছে, টেবিলে 20 কেজির বই আছে, 20 কেজির বই। বইটি ও টেবিলের তলের কথা শুনো, লেখা যদি না বুঝেছে কথা শুনো। সীমাস্ত ঘর্ষণ গুণাঙ্ক কত? সীমাস্ত মানে ওইটা আবার লাস্ট ঘর্ষণ গুণাঙ্ক তুমি দিয়ে দিবে। ধরো ঘর্ষণ গুণাঙ্কর মান দিয়েছে 0.05, এটা দিয়ে দিয়েছে। তো বলবে সীমাস্ত ঘর্ষণ বলের মান কত? সীমাস্ত ঘর্ষণ বল মানে কতটা আর ক্যাপাসিটি আছে, ঘর্ষণ বলের মান কত, মানে লাস্ট বল যেটা পর্যন্ত টিকে যাবে তখনও মুভ করবে না, সেইটা সীমাস্ত ঘর্ষণ। যে বলটা প্রয়োগ করবে তুমি বাইর থেকে ততক্ষণ পর্যন্ত তোমাকে টেবিলের সঙ্গে লড়িতে দেবে না। বই আর টেবিলের যে স্পর্শতল তার যে সৃষ্ট যে ঘর্ষণ বল, সে তোমাকে ওই বস্তুটাকে নড়িতে দিচ্ছে না, ও বাধা দিচ্ছে, সেই বলটার মান কত? চলো সূত্র তো ঘর্ষণ বল সমান কি বলে বলো? মিউ ইন্টু এন। আর দেখে তোমার কিরো সত্য চাপায় ওটা বলে, এখানে মিউ দিয়ে আছে, বল হ্যাঁ স্যার। কত দিয়ে আছে? 0.5, একক নাই কোনো। লম্ব প্রতিক্রিয়া দিয়ে আছে না স্যার, কিন্তু 20 কেজি দিয়ে আছে, সেখান থেকে লম্ব প্রতিক্রিয়া বাই করে নেবো। বলো 20 কেজি বস্তুর ওজন কত? ঝট করে ব্রেনে করতে হবে গেলে উৎসব করলে, মানে 20 ইন্টু জি, কেজি দিয়ে আছে তো জি 10,
তাহলে 200 নিউটন, তাহলে লম্ব প্রতিক্রিয়াও 200 নিউটন। ঝাট করে এখানে লিখবে লম্ব প্রতিক্রিয়া 200 নিউটন। এবারে তুমি 20 তার থেকে জি বাই করে আগের ক্লাসে প্র্যাকটিস করো লম্ব প্রতিক্রিয়া, এখানে তোমাকে ডাইরেক্ট 200 নিউটন। যদি বুঝছো না অন্য কাজ করো, তোমার জন্য ফিজিক্স পড়া লয়। স্যার এখনও বুঝছো না লম্ব প্রতিক্রিয়া কি, তোমার জন্য লয় পড়াটা, তুমি অন্য কাজ দেশে আছে তারা করো। সবাই তো ফিজিক্স পড়তে পারবে না, তাহলে তো দেশ তো ফিজিশিয়ান হয়ে সবাই, অসম্ভব। 5% ছেলে বুঝবে যথেষ্ট, সেই 5%-এর জন্যই আমি পড়াচ্ছি ক্লাসটা, বাকি 95% অন্য কাজ করো, দেশে নানা কাজ আছে। তাহলে এটা কত 200 নিউটন। এখনও যদি তুমি বুঝলে না কী করে 200 নিউটন আইলো, তাহলে তুমি তোমার হাঁটুতে কেউ করে পিনল, হাঁটুতে বুদ্ধি চলে এসেছে, কেন্দ্রীয় সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হাঁটু থেকে তৈরি হয়েছে। তাহলে 200 ইন্টু বলো, তাহলে এখানে কত হবে, মিউটার মান 5 আর এনটার মান 200, 5 দুগুণে 10, ক্যালকুলেশন থেকে 1 দশমিক সরাইন দাও, 100 নিউটন। তাহলে ঘর্ষণ বল 100 নিউটন। আচ্ছা তুমি এই বস্তুটাকে 95 নিউটন বল দ্বারা সরাবার চেষ্টা করলে পারবে সরাইতে? পারবে না। কেন? সীমাস তো 100 নিউটন বিরাট দিবে না। আচ্ছা টেবিল তোমার উপর কত ঘর্ষণ বল প্রয়োগ করবে তখন? 95। টেবিল আর ঘর্ষণ বিরাট কি প্রমাণ কথার প্রতি? 100 নিউটন পারে মানে 100 বল প্রয়োগ করবে নাই। তোমাকে এই অঙ্কটাতেই প্যাচ দিয়ে হবে কি এরপর নিট পরীক্ষাতে, যে কোনো 11 এমনি অঙ্ক আছে, বলবে এই ক্ষেত্রে তুমি যদি বল প্রয়োগ করলে 92 নিউটন, তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? এইটা তুমি চেক করে নিলে, কিন্তু তোমাকে বলো ঘর্ষণ বলের মান কত হবে এই কেসটাতে? 92 নিউটন। উত্তর 92 হবে, যে বল প্রয়োগ করছে সেটাই উত্তর হবে। মাথায় ঢুকছে কিছু? এইটা কিন্তু চেক করতে হলো তোমাকে। তুমি এইটা চেক কেন করতে হলো বলো তো? যদি 92 থেকে এইটা কমে যেত, তখন বস্তু তো মুভ করে যেত। মাথায় ঢুকছে? তখন তোমাকে লিখতে হইতো 92 থেকে কিছু কম। মাথায় ঢুকছে? হ্যাঁ। কিন্তু যখনই তুমি চেক করেছো 100 আছে ঘর্ষণ বল, আর 92 বল প্রয়োগ করেছো বাইর থেকে, তাহলে ঘর্ষণ বল কত হবে? 100টা উত্তর হবে না খেপা, 100টা কিন্তু বার করতে হইলো। তুমি বলে তাহলে 100টা বেকার বার করতে গেলাম, 92 তো দিয়েছিল, ডাইরেক্ট 92 লিখে দিতাম। আরে তুমি যদি 92 থেকে কম হইতো তখন চেক তো তোমাকে করতে হবে সীমাস্ত ঘর্ষণ বলের মান, তবে তুমি বলতে পারবে যে 92 হবে। মাথায় ঢুকছে না ঢুকছে? আচ্ছা যদি তুমি এখানে বল প্রয়োগ করতে, তোমাকে যদি বলতো যে বল প্রয়োগ হচ্ছে 50 নিউটন, তাহলে ঘর্ষণ বলের মান কত হবে? 50 নিউটন। ঘর্ষণ বল বলছি তো বিরাট কৃপণ, ও এক্সট্রা খরচই করে না। খরচ করার কোয়ালিটি ক্যাপাসিটি কতটা আছে ওর? 100 নিউটন পর্যন্ত। তুমি যদি 99 নিউটন বল প্রয়োগ করো, ও কতটা খরচ করবে? তখনও এত কৃপণ 1% বলও বাঁচাই নিবে 99 নিউটন। তুমি যদি 101 বল প্রয়োগ করে দেবে, মুভ করে যাবে, তাহলে বস্তুটা সরিয়ে যাবে। যতই ধরকচক সরিবে, অল্প হালকা সরিবে, তখন কি ঘর্ষণ বল হয়ে গেল? এবারে চলো ঘর্ষণ, তখন মুভ করলে সাথে সাথে চলো ঘর্ষণ হয়ে গেছে। আর স্থিত ঘর্ষণের মানের থেকে একটু চলো ঘর্ষণের মানটা কমে যায়। আশা করি সবাই কনসেপশন চলে এসছে। আরেকটা কনসেপশন নাও, এইরকম অঙ্ক প্রচুর প্র্যাকটিস করো। আমি নেক্সট ক্লাসে প্রচুর অঙ্ক করাবো তোমাকে, প্রচুর করাবো, প্রচুর 10টা আমার সাথে থাকবে। আজকে শুধু আমি ঘর্ষণ বলের কনসেপশন দিয়েছি। চলো ঘর্ষণ আর স্থিতি ঘর্ষণ মানে বুঝিয়ে কিছু বলো। চলো ঘর্ষণ মান বেশি না স্থিতি ঘর্ষণ মান বেশি? লাল কালিতে লিখে নাও স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, মানে সীমাস্ত যেটা স্থির ঘর্ষণ আছে, সীমাস্ত স্থির ঘর্ষণ বল কার থেকে বেশি ওঠে? চলো ঘর্ষণ বলের থেকে গ্যারান্টি বেশি, অল্প হলেও বেশি হবে। একটা আমি গ্রাফ দিয়ে তোমাকে বুঝাবো। এখন গ্রাফ দিচ্ছি না আমি, এটা ছোটোদের কনসেপশন দেওয়ার চেষ্টা করেছি। হ্যাঁ দেখো একটা, তাও আমি গ্রাফ আঁকছি প্রযুক্ত বলের সঙ্গে ঘর্ষণ বলের। হ্যাঁ একটা গ্রাফ আঁকছি, গ্রাফটা দিয়েই আমি ক্লাসটা শেষ করে দেবো। যদি কেউ বুঝতে পারো তো বুঝবে, যারা ভালো স্টুডেন্ট তারা অবশ্যই বুঝবে। গ্রাফের তো ফিজিক্স গ্রাফ দিয়ে ভালো কনসেপশন আছে, তাই আমরা গ্রাফ করি। ধরো এইটা প্রযুক্ত বল, মানে তুমি যে বলটা প্রয়োগ করছো, এটা প্রযুক্ত বল। প্রযুক্ত বলটা কোনটা? মানে তুমি যে বলটা প্রয়োগ করছো, বোঝার চেষ্টা করো। তাহলে এইটা তো এইটাও ঘর্ষণ হচ্ছে, এই যে কালিতে লেখাচ্ছে না, মানে কি হচ্ছে বলো না, ঘর্ষণ বলটা কমিয়ে গেল। জল দিলাম না, আর ভিজা কালিতে জল দিলাম, তখন ঘর্ষণ বলটা কমিয়ে যাচ্ছে, তখন স্লিপ করছে পেনটা। এটাও ঘর্ষণ বলেরই এক্সাম্পল। আর যখনই এবার আমি জলটাকে মুছে দিলাম, এই যে দেখো এটাও পড়া, জলটাকে মুছে দিলাম শুকনা কাপড় দিয়ে। যখন আমি এটা ভিজা কাপড় দিয়ে করছিলাম, এই যে ভিজা কাপড়ে লেখা ওঠার জন্য আমি মুছি, তারপরে শুকনা কাপড় দিয়ে মুছতে হয়েছে, জলটাকে উঠতে হয়েছে। জলটাকে যখন উঠাই দিচ্ছি, ঘর্ষণ বলটা বাড়িয়ে যাচ্ছে, তখন লেখাচ্ছে। পেনের সাথে বোর্ডের ঘর্ষণ হচ্ছে, সেই বোর্ডের ঘর্ষণ বলটা যখন বাড়ছে তখন লেখাচ্ছে। যখন ঘর্ষণ বলটা কমছে, জল দিয়ে দিছি, তখন স্লিপ করছে। স্লিপ করা মানে ঘর্ষণ বলটা কমে গেল। ওই যে মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে জল দিয়া তল আর বিনা জলের তলের ঘর্ষণ বল আলাদা, বুঝতেছো? এটাও পড়া, এই যে মুছলাম এটাও পড়া হয়ে গেল। দেখো এইবারে এইটা ধরো প্রযুক্ত বল, মানে আমি যেটা প্রয়োগ করছি, তুমি যেটা প্রয়োগ করছো, ঠেলার চেষ্টা করছো বা টানার চেষ্টা করছো, আর এইটা ঘর্ষণ বল।
ঘর্ষণ বলটা কোনটা? ওই তল দুটার মাঝে যে বল সৃষ্টি হয়েছে, আপেক্ষিক গতির বাধা সৃষ্টি করার জন্য যে বলটা সৃষ্টি হয়েছে সেটা ঘর্ষণ বল। এটাকে ছোটো হাতের এফ বলি, আর এটাকে কী বলি আমরা? বড় হাতের এফ। দেখো প্রথমে এরা সমানুপাতিক হচ্ছে, প্রথমে কিছুক্ষণ একসাথে বাড়বে, চাও করে এ 0 থেকে বি তক হবে, কিন্তু বিটা ধরো অসীমাস্ত ঘর্ষণ ছিল, তারপরে ঘর্ষণ বলের মান একটু কমিয়ে যাবে, আর একটু কমার পর আর চিরকাল ঘর্ষণ বলে কী থাকবে? মাথায় ঢুকছে? তুমি যেমন যেমন বল বাড়াবে তেমনি তেমনি ঘর্ষণ বলও বাড়বে, কিন্তু সীমাস্ত ঘর্ষণ বলের থেকেও যদি বেশি বল প্রয়োগ করে দাও তখন একটু বলটা কমে যাবে, প্রথমে একটু একটু এই জিনিসটার দিকে ধ্যান দাও, একটু কমে গেল আর তারপরে একই থাকবে চিরকাল। তুমি যতই বল প্রয়োগ করো, চলো ঘর্ষণ যখন একবার চলো ঘর্ষণে রূপান্তরিত হয়ে গেল, তুমি যদি বলো এর সীমাস্ত ঘর্ষণ ছিল ধরো 100 নিউটন, যে অঙ্কটা বলছিলাম, তুমি 105 নিউটন বল প্রয়োগ করে দিও, ঘর্ষণ বল ওই একটু কমে যাবে, 100 ছিল তো 99 হয়ে যাবে, ধরো 99 হয়ে যাবে, তো 99 থেকে যাবে, এরপর 200 নিউটন বল প্রয়োগ করে দিলে 99 থেকে যাবে, চলতে শুরু করলে আর ঘর্ষণ বলের মান বাড়বে নাই। একবার চলো ঘর্ষণ শুরু হয়ে গেলে আর বস্তু, হ্যাঁ এবার তাহলে তুমি বল প্রয়োগ করছো, বস্তুর বলটা কোথায় যাবে? বস্তুর ত্বরণ বাড়বে। ধরো ট্যাক্সিটা স্টার্ট নিয়েছো, তুমি স্টার্ট নিয়ে দিয়েছিল না, কত বল প্রয়োগ করেছো? অ্যাক্সিলারেটর দেবিছো অন্তত 20 নিউটন বল প্রয়োগ করেছো, তখন ট্যাক্সিটা স্টার্ট নিল, কিন্তু 20 নিউটনের পরে একটা 19 নিউটন বলেও ট্যাক্সি চলবে, মানে চলতে শুরু করে দিয়েছি, কিন্তু এরপর তুমি অ্যাক্সিলারেটর আরও বাড়াইছো, তখন কি আর ঘর্ষণ বল বাড়বে না? ঘর্ষণ বল আর বাড়বে না, 19 থেকে যাবে, চিরকাল 19 থেকে যাবে। তখন তাহলে তুমি যে বাড়তি বল প্রয়োগ করছো সেই বলটা যাইছে কোথায়? বস্তুটা ত্বরণ সৃষ্টি হয়েছে উল্টা দিকে, বুঝতে পেরেছো? নেক্সট দিন আমি বুঝাবো ত্বরণের সঙ্গে ঘর্ষণের রিলেশন, তখন বস্তুটা স্পিড বাড়বে, যে বস্তুটা স্পিড, ঘর্ষণ বল 19 থেকে যাবে চিরকাল। এরপর চলো ঘর্ষণ একবার যেই শুরু হবে চিরকাল চলো ঘর্ষণের মান সেম থাকবে। তাহলে বলো তুমি যদি প্রযুক্ত বল বাড়াইতে থাকো তখন কোনটা বাড়বে? বস্তুটা ত্বরণটা আগাবে। কনসেপশন এসছে? ওকে, ভেরি কনসেপশন, যদি বুঝতে পারিছো বিরাট। আর এইটা সীমাস্ত ঘর্ষণ মান, চলো ঘর্ষণ মান যেই শুরু হলে একটু কমে যাবে, ধরো 100 ছিল, 100-র পর যখন চলতে শুরু করলো 99 হয়ে যাবে, 99 তারপর চিরকাল থেকে যাবে। তারপরে তুমি যদি বলো স্যার আমি 1000 নিউটন বল প্রয়োগ করে দেবো, বস্তুটাই 99 নিউটনেই থাকবে ঘর্ষণ বল, ও তো মুভ করে গেছে। এইটা চলো ঘর্ষণ, বোঝার চেষ্টা করো। এই আমি 0 থেকে বি পর্যন্ত কি বলে স্থির ঘর্ষণ, ওটা বাড়িছিল, যেমন যেমন বল প্রয়োগ করছো তেমনি তেমনি ঘর্ষণ বল বাড়িছে, বোঝার চেষ্টা করছো। কিন্তু একটা সীমাস্ত ঘর্ষণ যেই পিড়ে গেল, ঘর্ষণের মান একটু কমে গেল প্রথমে, তারপরে বস্তু যখন মুভ করলেও চলো ঘর্ষণে চিরকাল চিরদিন চলতে থাকবে। চলো ঘর্ষণের মান কোনোদিন আর বাড়বে কেউ নাই, কমবে কেউ নাই। হ্যাঁ, তাহলে তুমি বলো স্যার বল প্রয়োগ করছি, তাহলে তো কোনো একটা বাড়বে, ওইটা বস্তুর গতিটা বাড়বে, ঘর্ষণ বল বাড়বে নাই। ঘর্ষণ বল আর বস্তু যতটুকু বাধা দেওয়ার ছিল দিয়ে দিয়েছে, পারি না টাকায় দিয়ে, তখন তোমার সঙ্গে হেরিয়ে একটু কমেও দিয়েছো, দণ্ডবোধ তোমাকে এই দণ্ডবোধ করেছে, দণ্ডবোধ করেই চিরকাল থাকবে। মাথায় ঢুকছে? একবার দণ্ডবোধ করে দিল মানে তোমার ঝিঁকে, প্রথমে তোমাকে পাওয়ার দেখাচ্ছিল এই 2 নিউটন, চলো আমিও 2 নিউটন, 7 নিউটন, ধরো ক্যাপাসিটি ধরো 100 নিউটন, 7 নিউটন তো আমিও 7 নিউটন, 10 নিউটন আমিও 10, 90 নিউটন আমিও 90, 99 আমিও 99, 100 আমিও 100, এখনও আছি। যেই তুমি 102 করে দিলে তখন তোমার দিকে ঝুঁকে দিল, 99 দিল, হ্যাঁ বাবা ওটা ছাড়িয়ে দিয়েছি আমি, কিন্তু ছাড়িয়ে দিয়ে চিরকালের জন্য ছাড়িয়ে দেবে না, এবার 115, 99, ওই ঝুঁকি আমরাই থেকে যাবে চিরকাল। চলো ঘর্ষণ হয়ে গেলে আর ঘর্ষণ বলের মান বাড়বে না, বুঝতে পেরেছো? মাথায় ঢুকছে কিছু? ওকে। যদি বলে চলো ঘর্ষণের সীমাস্ত মান বেশি নয়, স্থির ঘর্ষণের স্থির ঘর্ষণের বেশি, কিন্তু চলো ঘর্ষণ হয়ে গেলে তুমি চলছে তখন তো আরও বেশি হওয়া উচিত না, একটু ঝুঁকে দে। তারপরে বলে চলো ঘর্ষণের মান কি চিরকাল বাড়তে থাকে? না, চলো ঘর্ষণ বলের মান চিরকাল ফিক্সড, একবার যখন চলতে শুরু করেছে। 95% স্টুডেন্ট বুঝবে না, 5% স্টুডেন্ট যদি বুঝতে পারিছো আমি ঠিক বুঝাইছি। কারণ পড়াশোনার জগতে 5% স্টুডেন্টই থাকে, 95% তারা আরও পারদর্শী হয়, অন্য কোনো কাজ ভালো পারবে, হয়তো দেয়ালে রং করতে ভালো পারে, কেউ হয়তো কবিতা লিখতে ভালো পারে, কেউ গান করতে ভালো পারে, কেউ রকে বসে চা খেতে ভালোবাসে, কেউ মোবাইল গেম খেলতে ভালোবাসে, তারা আরও এক্সপার্ট, মোবাইলের ভালো গেম খেলতে পারবে, কেউ ক্রিকেটের 6 দিতে পারে ভালো, তার ভারত পাকিস্তানের ম্যাচ দেখতে পারে কেউ ভালো, তারা অন্য কাজ করবে। ফিজিক্স 5% কিন্তু ভালো পড়বে। ঘর্ষণ বল ক্লিয়ার নলেজ দিয়েছি, 11 বাচ্চাদেরও কনসেপশন দিয়ে দিয়েছি, ছোটরা 11-এও পড়ে, ছোটরা 8-এও পড়ে। আমি 8 ক্লাসে 11-এর 90% কাজ করে দিয়েছি আজকে। কিছু আনততলের উপর ঘর্ষণ আছে, স্পেশাল কিছু ঘর্ষণের কেস আছে যেগুলো 11-এ পড়ে, আর 11-এর স্টুডেন্টরা তাদের লেসনটা করতে শুরু করো, এই কনসেপশন নিয়ে তুমি লেসনটা করো, অনেক অঙ্ক হয়ে যাবে। ওকে, ভালো থাকবে সবাই, আর প্রচুর পড়বে, আর সিলেবাস দ্রুত শেষ করিয়ে কোনো প্র্যাকটিস সেট করো। আজ ঘর্ষণ পড়লে মানে তাপের অঙ্ক করো, আলোকের অঙ্ক করো, তড়িতের অঙ্ক করো, আজকেই মডার্ন ফিজিক্স করো, তবেই তোমার টেকবে। তার সাথে যদি ঘর্ষণ মনে রাখতে পারো তবে ঠিক আছে। ঘর্ষণ পড়ার দিনে ঘর্ষণের তুমি সব পারবে, কিন্তু যেই তোমার আরও 3টা চ্যাপ্টার পড়া হয়ে যাবে, ঘর্ষণটা নমস্কার হয়ে যাবে, তোমার কনসেপশন, এই কনসেপশনটা বেকার হইল।
একসাথে টোটাল প্র্যাকটিস করো, টোটাল ফিজিক্স প্র্যাকটিস করো, 11-12 একসাথে প্র্যাকটিস করো, তবেই তুমি যেই নিট দিতে পারবে, নাহলে তুমি ওই পরে আমি মোটিভেশন ক্লাসে বলবো সব। ওকে, ভালো থাকবে সবাই। Press start.